বন্ধুরা আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা এই ভিডিওতে জেনারেল নলেজ এবং পুষ্টি ও স্বাস্থ্যের থেকে 10টি করে মোট 20টি বাছাই করা প্রশ্ন রেখেছি, যেগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এখানে জেনারেল নলেজ থেকে 10টি প্রশ্ন রয়েছে, পুষ্টি ও স্বাস্থ্য থেকে 10টি প্রশ্ন রয়েছে, মোট 20টি প্রশ্ন রয়েছে। তো এই 20টি প্রশ্নের মধ্যে কে কটি অ্যান্সার ঠিক করতে পারবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্ন করার পর 3-4 সেকেন্ড সময় দেওয়া হবে, এর মধ্যে নিজেরাই চেষ্টা করবে কোন উত্তরটি সঠিক হবে এবং সবশেষে তোমরা মিলিয়ে নেবে যে এই 20টির মধ্যে কে কটি অ্যান্সার ঠিক করতে পারলে। তো চলো বন্ধুরা, আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। আজকের ক্লাসটি আমরা পুষ্টি ও স্বাস্থ্য দিয়ে শুরু করব। তো দেখো বন্ধুরা, আজকের প্রথম প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? অপশনগুলি দেখো কি রয়েছে। 1995 সালের 5ই জুন, 1975 সালের 2রা অক্টোবর, 1990 সালের 14ই নভেম্বর, 1975 সালের 14ই নভেম্বর। তাহলে 3-4 সেকেন্ড সময় নেওয়া হবে, এর মধ্যেই কিন্তু তোমরা চিন্তা করে নাও কোন অপশনটি সঠিক হবে। আজকের প্রথম প্রশ্নটির উত্তরটি হলো অপশন বি, 1975 সালের 2রা অক্টোবর। 1975 সালের 2রা অক্টোবর আইসিডিএস প্রকল্পটি চালু হয়। তাহলে আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? 1975 সালের 2রা অক্টোবর। এবং এখানে এই আইসিডিএসের যে ফুল ফর্ম অর্থাৎ পুরো নাম, এটি কিন্তু অবশ্যই তোমরা মনে রাখবে। এই আইসিডিএস কথাটির পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, এটিও মনে রাখবে, এটিও কিন্তু পরীক্ষায় আসে। চলো পরের প্রশ্নটি কী রয়েছে দেখে নিই। একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে? অপশনগুলি রয়েছে 1995 সালে, 1980 সালে, 1985 সালে, 1977 সালে। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে তোমরা নিজেরাই উত্তর করার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশন এ, 1995 সালে। মিড ডে মিল প্রকল্পটি চালু হয়েছিল 1995 সালের 15ই আগস্ট। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি চলো দেখে নিই কী রয়েছে। খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয়? কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয়? অপশনগুলি হলো ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, সোডিয়াম। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, আয়রন বা লৌহ। আয়রন বা লৌহের অভাবে রক্তাল্পতা ও অ্যানিমিয়া হয়। এবং এর পাশাপাশি অবশ্যই তোমরা মনে রাখবে, এই রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ হয় ভিটামিন B12-এর অভাবে। ভিটামিন B12-এর অভাবেও রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ হয়। এবং অন্যভাবেও তোমরা মনে রাখবে, কোবাল্ট ধাতুর অভাবেও কিন্তু রক্তাল্পতা রোগ হয়। তাহলে এখানে রক্তাল্পতা ও অ্যানিমিয়া রোগ হয় কিসের অভাবে? দেখো, আয়রন বা লৌহের অভাবে, কোবাল্টের অভাবে এবং ভিটামিন B12-এর অভাবে। পরের প্রশ্নটি দেখো, নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন? নিম্নলিখিত খাদ্য উপাদানগুলির মধ্যে কোনটির আবশ্যিক উপাদান নাইট্রোজেন? অর্থাৎ নাইট্রোজেন কিন্তু অবশ্যই থাকবে। তো দেখো, অপশনগুলি রয়েছে স্নেহ জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য, প্রোটিন জাতীয় খাদ্য, রাফেজ জাতীয় খাদ্য। তাহলে কোন খাদ্যে নাইট্রোজেন অবশ্যই থাকে? নিজেরাই উত্তর করার চেষ্টা করো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, প্রোটিন জাতীয় খাদ্য। প্রোটিন জাতীয় খাদ্যের একটি আবশ্যিক উপাদান হলো নাইট্রোজেন, অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্যে নাইট্রোজেন কিন্তু অবশ্যই থাকতেই হবে। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। এবারের প্রশ্নটি দেখো, ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা? ম্যালেরিয়া রোগ ছড়ায় কিসের দ্বারা? পুরুষ অ্যানোফিলিস মশা, স্ত্রী অ্যানোফিলিস মশা, পুরুষ কিউলেক্স মশা, স্ত্রী এডিস মশা। তাহলে কোন মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়? কোন অপশনটি সঠিক হবে তোমরা নিজেরাই চেষ্টা করো। বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, স্ত্রী অ্যানোফিলিস মশা। স্ত্রী অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগের বাহক, তাই এখানে অপশন বি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে।
এবারের প্রশ্নটি হলো নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না? নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না? অপশনগুলি হলো কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? নিম্নলিখিত কোনটি শর্করা জাতীয় খাদ্যে থাকে না? এখানে বন্ধুরা অপশন ডি নাইট্রোজেন হবে সঠিক উত্তর। নিম্নলিখিতগুলির মধ্যে নাইট্রোজেন শর্করা জাতীয় খাদ্যে থাকে না। এই নাইট্রোজেন বিশেষ উপাদান হলো প্রোটিন জাতীয় খাদ্যের। প্রোটিন জাতীয় খাদ্যে অবশ্যই নাইট্রোজেন থাকে, কিন্তু শর্করা জাতীয় খাদ্যে নাইট্রোজেন থাকে না। তাহলে অপশন ডি হবে এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, নিম্নের কোনটি ভিটামিন এর সর্বোত্তম উৎস? নিম্নের কোনটি ভিটামিন এর সর্বোত্তম উৎস? আপেল, মধু, গাজর, বাদাম। তাহলে কোনটিতে ভিটামিন এ পাওয়া যায় সবচেয়ে বেশি? এখানে কোন অপশনটি সঠিক হবে? নিজেরাই চেষ্টা করে নাও। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি গাজর। গাজর হলো ভিটামিন এর সর্বোত্তম উৎস। তাহলে এখানে অপশন সি হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে? নিচের কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে? অপশনগুলি হলো কার্বোহাইড্রেট, ভিটামিন, খনিজ লবণ, জল। তাহলে কোনটি দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট বা শর্করা দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে। কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য দেহের মধ্যে শক্তির যোগান দেয়। তাই এইখানে অপশন এ হবে সঠিক উত্তর। বাকি যে অপশনগুলি রয়েছে ভিটামিন, খনিজ লবণ, জল, এগুলি কিন্তু দেহে শক্তি যোগান দেয় না। একমাত্র কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্যই আমাদের দেহে শক্তির উৎস হিসেবে কাজ করে, অর্থাৎ শক্তির যোগান দিয়ে থাকে। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। বন্ধুরা, আজকে আমরা যে সমস্ত প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি সেগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষা 2024-এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবং উত্তর 24 পরগনা জেলার যে সমস্ত ব্লকে 25 তারিখ পরীক্ষা আছে, অবশ্যই কিন্তু তোমরা জোরদার প্রস্তুতি চালাও। এই যে ক্লাসগুলি করানো হচ্ছে সেগুলি অবশ্যই তোমরা ফলো করবে এবং নিয়মিত কিন্তু এবার থেকে আমরা এই ক্লাসগুলির আয়োজন করব। প্রত্যেক দিন একটি করে ক্লাস অন্তত তোমরা পাবেই এবং হয়তো কোনো দিন 2টি ক্লাসও পেতে পারো। তো চলো পরের প্রশ্নটি দেখো, এখানে কি রয়েছে। এনকেফেলাইটিস রোগে মানুষের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? এনকেফেলাইটিস রোগে মানুষের কোন অংশ ক্ষতিগ্রস্ত হয়? অপশনগুলি হলো মস্তিষ্ক, ফুসফুস, অগ্নাশয়, যকৃৎ। এখানে কোন অপশনটি সঠিক হবে? এই প্রশ্নটির সঠিক উত্তরটি হবে অপশনে মস্তিষ্ক। এনকেফেলাইটিস রোগে মানুষের মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি দেখো, নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? নিচের কোন রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয়? অপশনগুলি হলো ডেঙ্গি, স্কারভি, নিউমোনিয়া, অ্যাজমা। কোন অপশনটি এখানে সঠিক হবে? তোমরা চেষ্টা করে দেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ ডেঙ্গি। ডেঙ্গি রোগটি পতঙ্গের কামড়ের ফলে হয় এবং যে পতঙ্গটির কামড়ের ফলে এই রোগটি হয় সেটি হলো এডিস মশা। তাই এখানে অপশন এ হবে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো। তাহলে বন্ধুরা, আমরা 10টি পুষ্টি ও স্বাস্থ্যের প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এবারে আমরা জিকের 10টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথম যে প্রশ্নটি রয়েছে, স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? অপশনগুলি হলো লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল, সুভাষচন্দ্র বসু। তাহলে এখানে কোন অপশনটি সঠিক হবে? স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি কার? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি বাল গঙ্গাধর তিলক। স্বরাজ আমার জন্মগত অধিকার, এই উক্তিটি করেছিলেন বাল গঙ্গাধর তিলক। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো কি রয়েছে। খুবই গুরুত্বপূর্ণ একটি জিকের প্রশ্ন। দেখো, নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে? নিচের রাজ্যগুলির মধ্যে কোন রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে? অরুণাচল প্রদেশ, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, বিহার। কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি মধ্যপ্রদেশ। ভারতের রাজ্যগুলির মধ্যে মধ্যপ্রদেশ রাজ্যে সবথেকে বেশি বনভূমি রয়েছে। তবে এখানে মনে রাখবে,
ভারতের মিজোরাম রাজ্যে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। তাহলে বন্ধুরা, যদি প্রশ্ন আসে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে, তাহলে আমাদের উত্তর করতে হবে মধ্যপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে। এবং যদি প্রশ্ন থাকে ভারতের কোন রাজ্যে শতাংশের দিক থেকে সবচেয়ে বেশি বনভূমি রয়েছে, তাহলে উত্তরটি হবে মিজোরাম রাজ্য। তাহলে অবশ্যই কিন্তু এটি মনে রাখতে হবে। পরের প্রশ্নটি কি রয়েছে চলো দেখে নিই। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মিত? বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কোন ধাতু দ্বারা নির্মিত? লৌহ, নাইক্রোম, টাংস্টেন, গ্রাফাইট। কোন অপশনটি এখানে সঠিক হবে? বন্ধুরা, এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, টাংস্টেন। বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট টাংস্টেন ধাতু দ্বারা নির্মিত হয়। তাহলে এখানে অপশন সি হবে সঠিক উত্তর। এর পরের প্রশ্নটি, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? সরোজিনী নাইডু, সুচেতা কৃপালিনী, অ্যানি বেসান্ত, অরুণা আসফ আলী। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, অ্যানি বেসান্ত। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। এবং এর পাশাপাশি কিন্তু এখানে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তোমরা মনে রাখবে, সরোজিনী নাইডু হলেন জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি। যদি প্রশ্ন থাকে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তখন উত্তরটি হবে সরোজিনী নাইডু। এবং যদি প্রশ্ন থাকে, অর্থাৎ আমাদের এই প্রশ্নটি জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, তখন কিন্তু আমাদের উত্তর করতে হবে অ্যানি বেসান্ত। এবং জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, সেটি হবে সরোজিনী নাইডু। এর পরের প্রশ্নটি হলো, বন্দে মাতরম সঙ্গীতটি কবে আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়? বন্দে মাতরম সঙ্গীতটি কবে আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়? খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক কম্পিটিটিভ এক্সামে এই প্রশ্নটি আসে। তো এখানে অপশনগুলি রয়েছে 1884, 1882, 1896, 1886। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এখানে বন্ধুরা অপশন বি 1882 খ্রিস্টাব্দ হবে সঠিক উত্তর। বন্দে মাতরম সঙ্গীতটি 1882 খ্রিস্টাব্দে আনন্দমঠ উপন্যাসে প্রকাশিত হয়েছিল। তাহলে অপশন বি এখানে সঠিক উত্তর। এবারের প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? সুচেতা কৃপালিনী, পদ্মজা নাইডু, মমতা বন্দ্যোপাধ্যায়, রোজিনা গুহ। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন সি, মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী হলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্দে মাতরম সঙ্গীত বিষয়ে। দেখো, বন্দে মাতরম সঙ্গীতটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়? বন্দে মাতরম সঙ্গীতটি জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে প্রথম গাওয়া হয়? এখানে চারটে অপশন রয়েছে। 1888 খ্রিস্টাব্দ এলাহাবাদ অধিবেশনে, 1891 নাগপুর অধিবেশনে, 1896 কলকাতা অধিবেশনে, 1885 খ্রিস্টাব্দ বোম্বে অধিবেশনে। তাহলে কোন অধিবেশনে বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল? এখানে বন্ধুরা অপশন সি 1896 খ্রিস্টাব্দ কলকাতা অধিবেশন হবে সঠিক উত্তর। বন্দে মাতরম সঙ্গীতটি জাতীয় কংগ্রেসের কলকাতা অধিবেশন যেটি অনুষ্ঠিত হয়েছিল 1896 খ্রিস্টাব্দে, সেখানে এই বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম গাওয়া হয়েছিল। তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এবারে একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, আইন ই আকবরী গ্রন্থটি কার রচনা? অপশনগুলি হলো গুলবদন বেগম, আবুল ফজল, জিয়াউদ্দিন বারনী, মেগাস্থিনিস। কোন অপশনটি এখানে সঠিক হবে? আইন ই আকবরী গ্রন্থটি কার রচনা? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, আবুল ফজল। আইন ই আকবরী গ্রন্থটি আবুল ফজল রচনা করেছিলেন। তাহলে অপশন বি হবে এখানে সঠিক উত্তর। পরের প্রশ্নটি দেখো, এবারের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম মানুষ বাস করে? ভারতের কোন রাজ্যে সবচেয়ে কম সংখ্যক মানুষ বাস করে? অপশনগুলি হলো সিকিম, অরুণাচল প্রদেশ, গোয়া, মিজোরাম। তাহলে কোন অপশনটি এখানে সঠিক হবে? নিজেরাই চেষ্টা করে দেখো। এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন এ, সিকিম। ভারতের সিকিম রাজ্যে সবচেয়ে কম সংখ্যক মানুষ বাস করে। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর।
এবারের প্রশ্ন দেখো, কোন প্রস্তাবে মহাত্মা গান্ধী বলেছিলেন ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক? তাহলে কোন প্রস্তাবে মহাত্মা গান্ধী বলেছিলেন ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক? সাইমন কমিশন, ক্রিপস মিশন, ক্যাবিনেট মিশন, ওয়াভেল প্ল্যান। তাহলে কোন অপশনটি সঠিক হবে? কোন প্রস্তাবকে মহাত্মা গান্ধী ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক বলে উল্লেখ করেছিলেন? এই প্রশ্নের সঠিক উত্তরটি হবে অপশন বি, ক্রিপস মিশন। ক্রিপস মিশনকে মহাত্মা গান্ধী ভেঙে যাওয়া ব্যাংকের পুরাতন চেক বলে উল্লেখ করেছিলেন। অপশন বি হবে এখানে সঠিক উত্তর। এবং এর পাশাপাশি মনে রাখবে, এই ক্রিপস মিশন ভারতে এসেছিল 1942 খ্রিস্টাব্দে। এখান থেকেও প্রশ্ন আসে যে ক্রিপস মিশন কবে ভারতে আসে? এই প্রশ্নের উত্তরটি হবে 1942 খ্রিস্টাব্দে। তাহলে বন্ধুরা, আজকে আমরা জিকে এবং পুষ্টি ও স্বাস্থ্য থেকে 10টি করে মোট 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর সম্পর্কে জানতে পারলাম। এই প্রশ্ন এবং উত্তরগুলি তোমাদের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি ভিডিওটি তোমাদের উপকারে আসে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং কে কটি প্রশ্নের উত্তর ঠিক করলে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।